খবর, কম সময়ে সব খবর একসাথে। আগামী 1 ঘন্টায় দেশ বিদেশ, খেলা, বাণিজ্য, বিনোদন সহ সব ধরনের খবর জানিয়ে দেব এবং খবরটা যতখানি বলবো তাতে করে আজকে সব আপডেট জেনে যেতে পারবেন নিয়মিত এই আয়োজনে। নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি। সব খবরে চলে যাচ্ছি। ব্র্যান্ডের সব পণ্য, যে কোনো দেশের পণ্যের জন্য হোলসেল ক্লাবে অনলাইনেও অর্ডার করতে পারবেন ক্রেতারা। একদম ভেজাল মুক্ত, নির্ভয়ে একই দামে, উইদাউট এনি বার্গেনিং প্রাইসে আপনি নিয়ে যাবেন, হোলসেল প্রাইসে। এখানে আপনার কোনো রকম চল সাতরি, ঠকবাজি, কাউকে ঠকানো কোনো রকম সুযোগ সুবিধা এখানে আছে বলে আমি মনে করি না। মানুষ যেন হতাশ না হয় যে যমুনা ফিউচার পার্ক থেকে পারফিউম এনেছি বা কসমেটিক্স এনেছি, যা শুনেছিলাম সেটা তা না, এটা কপি। এইটা যেন না হয়, সেটা ব্যবসায়ী যারা আছেন, সংশ্লিষ্ট আছেন, তাদের কাছে আমাদের এই আবেদনটা থাকবে। পেঁয়াজের বাজারে অস্থিরতা কমছে না। চলতি মাসের শুরুতে 1 কেজি পেঁয়াজ কিনতে ভোক্তাকে গুনতে হয়েছে 120 টাকা। টিসিবির খোলা বাজার কার্যক্রম এবং মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানির প্রভাবে দাম কিছুটা কমে আসে, তবে চলতি সপ্তাহে আবারও সেই ঊর্ধ্বমুখী ধারায় পেঁয়াজের দাম। রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকায়, আমদানি করা প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 95 থেকে 100 টাকায়। সিরীয় ভূখণ্ডে তুরস্কের সামরিক অভিযানের বিরুদ্ধে অবশেষে ব্যবস্থা নিল যুক্তরাষ্ট্র। দ্রুত অস্ত্রবিরতি কার্যকরের আহ্বান জানিয়ে আঙ্কারার 2 মন্ত্রণালয় আর 3 সরকারি কর্মকর্তার উপরে নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। বিশ্ব সম্প্রদায়ের চোখ রাঙানি সত্ত্বেও কুর্দি বিরোধী অভিযান অব্যাহত রাখার ব্যাপারে অনড় তুর্কি প্রেসিডেন্ট। কুর্দি সন্ত্রাসীদের উৎখাতের পর সিরীয়দের তাদের জায়গা ফিরিয়ে দেয়া হচ্ছে। তুরস্ক দখল করছে না কিছু। এক্ষেত্রে আরব লীগ ইউ জোট অন্ধ। যে আরব লীগ সিরিয়াকে জোট থেকে বের করে দিয়েছে, তারাই তুর্কি অভিযানের বিরোধিতা করছে। ন্যাটোর মিত্র হিসেবে ইউর আমাদের বিরুদ্ধে কথা বলার এখতিয়ার নেই। সন্ত্রাসী তৎপরতায় পৃষ্ঠপোষকতার অভিযোগে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর হতে যাচ্ছে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ পর্যবেক্ষক সংস্থা FATF। দাবি ভারতীয় গণমাধ্যমের। যদিও পাকিস্তানি গণমাধ্যম বলছে ইসলামাবাদের সন্ত্রাস বিরোধী পদক্ষেপে সন্তুষ্ট FATF। সোমবার প্যারিসে পাকিস্তানের অর্থমন্ত্রী হাম্মাদ আজহার জানিয়েছেন FATF এর বেঁধে দেয়া 27 দফা কর্ম পরিকল্পনার 20টিতে ইতিবাচক পরিবর্তন এসেছে। অন্যদিকে নয়াদিল্লি বলছে 6টি শর্ত পূরণ করতে না পারায় বৈঠকে কোণঠাসা ছিল ইসলামাবাদ। 13 বছরের প্রথমবারের মতো পাকিস্তান সফর করলেন ব্রিটিশ রাজপরিবারের কোনো সদস্য। 5 দিনের সফরে সোমবার রাওয়ালপিন্ডিতে ইসলামাবাদ যান প্রিন্স উইলিয়াম এবং কেট মিডলটন। এরই মধ্যে পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে সাক্ষাৎ করেছেন ডিউক এবং ডাচেস অব ক্যামব্রিজ। মঙ্গলবার ইসলামাবাদের একটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন তারা। কথা বলেন মানসিক স্বাস্থ্য সচেতনতা নিয়ে। ব্রিটিশ রাজপরিবার থেকে সবশেষ 2006 সালে সস্ত্রীক প্রিন্স চার্লস পাকিস্তান সফর করেন। দীর্ঘদিনের ঐতিহ্য ভাঙলেন ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ। পার্লামেন্টের আনুষ্ঠানিক অধিবেশন শুরুর সময় মূলত ভারী ইম্পেরিয়াল স্টেট ক্রাউন বা রাজকীয় মুকুট পরিধানের নিয়ম, কিন্তু সোমবার রানীর মাথায় দেখা হলো তুলনামূলক হালকা হীরার মুকুট। রাজা চতুর্থ জর্জের এই মুকুটটি তিনি শেষবার পরেছিলেন 1952 সালে রাজ্যাভিষেকের আগে। আর এই নিয়ে ব্রিটিশ গণমাধ্যমে চলছে তুমুল আলোচনা। কলকাতায় আজ রাত 8টায় বিশ্বকাপ বাছাই পর্বে ম্যাচের মুখোমুখি হবে ভারত বাংলাদেশ। ঘরের মাঠে খেলবে ভারত, আর তাই থাকবে চাপ স্বাগতিকদের উপরে, এমনটি বলছেন বাংলাদেশ কোচ জেমি ডে। র্যাঙ্কিংয়ে 83 ধাপ এগিয়ে থাকলেও এই ভারতকে হারানো সম্ভব বলে মনে করেন অধিনায়ক জামাল ভুঁইয়া। বিশ্বকাপ বাছাই আমি এই মুহূর্তে
ম্যাচ ভেন্যু সল্টলেক স্টেডিয়াম, যেটি যুবভারতী স্টেডিয়াম, তার ঠিক সামনে আছে এবং আমার আশেপাশে দেখতে পাচ্ছেন যে কিছু বাংলাদেশি সমর্থক তারা কিন্তু এসেছেন এবং প্রিয় দলকে সমর্থন জানাতে, এবং ভারতীয় সমর্থক বা দর্শকরা তারা কিন্তু মাঠে ঢুকতে শুরু করেছেন। এর মধ্যে আমরা প্রচুর দর্শক দেখতে পাচ্ছি যে তারা, যেহেতু 85,000 ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামে কিন্তু প্রচুর সমর্থক তারা কিন্তু আসছেন। আমি একটু ছোট করে বাংলাদেশ থেকে যারা এসছেন তাদের প্রতিক্রিয়াটা একটু জানাতে চাই, কি প্রত্যাশা নিয়ে এখানে এসছেন। বাংলাদেশ ভারতের সাথে খেলবে, এখানে 13 বছর পর কলকাতায় খেলা হচ্ছে, কি প্রত্যাশা? ভালো একটা খেলা হবে এবং আমরা চাই বাংলাদেশ ভালো একটা রেজাল্ট করুক, আর জয় হলে তো সোনাই সোহাগা। সর্বশেষ 2 ম্যাচে আমরা ওদের সাথে ড্র করেছি, সো আমরা অবশ্যই জয়ের আশাটা করতেই পারি। কলকাতার অনেক সমর্থক থাকবেন, তার বিপরীতে আপনারা অল্প কিছু সমর্থক এসছেন, একটু কি চাপ মনে হচ্ছে? না, আমরা কোনো চাপ ফিল করছি না, বরং আমরা ভাবছি ইন্ডিয়ান টিমই চাপে থাকবে, আমাদের মধ্যে কোনো চাপ নেই, আমরা চাপ মুক্ত ভাবেই খেলবো। আমরা এই সামান্যতম দর্শকরা ইন্ডিয়াকে প্রেসার দিয়ে ম্যাচ জিতে বাংলাদেশে ফিরে যাবো ইনশাল্লাহ। বৃষ্টি, শুনতেই পাচ্ছিলেন এখানকার বাংলাদেশ থেকে যারা এসছেন তারা আসলে কি বিপুল আগ্রহ এবং উন্নয়ন নিয়ে তারা এখানে এসছেন, এবং ঠিক তাদের মতোই কিন্তু বাংলাদেশ দল গতকাল কিন্তু বলেছেন কোচ এবং ক্যাপ্টেন, তারা আসলে কোনো চাপ নিতে চান না, ম্যাচটা যে কোনো ভাবে জিততে চান এবং আসলে তারা হারার আগে তারা হারতে চান না। বৃষ্টি, হারবে না নিশ্চয়ই, এই প্রত্যাশা আমাদের। অনেক ধন্যবাদ তারেক যোগ দেওয়ার জন্য। সাফ অনূর্ধ্ব 15 নারী চ্যাম্পিয়নশিপের খবরে আজ আরও একটি ফুটবল লড়াই রয়েছে বাংলাদেশ ভারতের মধ্যে। ভুটানের চ্যাংলি মিথাং স্টেডিয়ামে দুদেশের ফাইনাল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। প্রথম আসরে ভারতকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার পরে দ্বিতীয় আসরে এই ভারতের কাছে হেরেই রানার্স আপ হয়ে ফিরতে হয়েছিল গোলাম রাব্বানির ছোটন শিষ্যদের। গ্রুপ পর্বের নিয়ম রক্ষার ম্যাচে ভারতের বিপক্ষে 1 গোলে ড্র করেছিল বাংলাদেশের মেয়েরা। সব খবর চলছে, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছে একটু পর, সাথে থাকুন। স্বাগত সবাইকে, সব খবর দেখছেন আপনারা। বেসিক ব্যাংকের 4.5 কোটি টাকা আত্মসাতে দুর্নীতির মামলা হয়েছে প্রায় 4 বছর আগে, তবে এখনো দুর্নীতির মূল হোতা হিসেবে নাম আসা ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুর বিরুদ্ধে দালিলিক তথ্য প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে দুদক সচিব। এক্ষেত্রে ব্যর্থতার দায় দুদক চেয়ারম্যানের নয় বলে দাবি করে তিনি বলেন, বেসিক ব্যাংকের আত্মসাৎ হওয়া অর্ধেক অর্থ ফেরত এসেছে। আমাদের তদন্তকারী কর্মকর্তা তদন্ত করছেন, এর দায়িত্ব কমিশন বা চেয়ারম্যানের উপর বর্তায় না। সুতরাং এক্ষেত্রে পদত্যাগের প্রশ্ন কেন আসছে আমি বুঝতে পারছি না। গেল দুদিনের রেকর্ড পতনের পরে আজ কিছুটা ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার। বেড়েছে হাত বদল হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর। দিন শেষে ডিএসইর প্রধান সূচক প্রায় 110 পয়েন্টের মতো বেড়ে 4,821 পয়েন্টে দাঁড়িয়েছে। হাত বদল হয়েছে 328 কোটি টাকার শেয়ার। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও আজ সূচকের ইতিবাচক ধারা দেখা গেছে। প্রধান সূচক 242 পয়েন্ট বেড়েছে। হাত বদল হওয়া শেয়ারের মধ্যে 201টিরই দাম বেড়েছে এবং লেনদেন হয়েছে 13 কোটি টাকার শেয়ারের মতো। পুঁজিবাজারে স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনতে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে বিক্ষোভ করেছে বিনিয়োগকারী ঐক্য পরিষদ। সংগঠনের নেতারা নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি চেয়ারম্যান ডক্টর খায়রুল হোসেনের পদত্যাগ দাবি করেছেন। বলেছেন, পুঁজিবাজার এখন ক্যাসিনো মার্কেটে পরিণত হয়েছে। 10 টাকা শেয়ার 2 টাকা 3 টাকা, 300 টাকা শেয়ার 8 টাকা 10 টাকা, এগুলা কি দেখার লোক নাই? আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানাচ্ছি, তার হস্তক্ষেপ কামনা করছি এই বাজার উত্তরণের জন্য। সঠিক, ভালো এবং যোগ্য সম্পন্ন লোককে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের দায়িত্ব দিন। যারা 3 মাসের কথা বলে আজকে 8 বছর 9 বছর ক্ষমতা অধিষ্ঠিত আছে, তাদেরকে আমরা এই বাজার থেকে বিতাড়িত না করতে পারছি, বিনিয়োগকারীদেরকে না করতে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। পতনের বৃত্ত থেকে বের হতে পারছে না পুঁজিবাজার, কাজে আসছে না সরকারের উদ্যোগ। সংশ্লিষ্টদের অভিযোগ, এখন পর্যন্ত নেওয়া কোনো পদক্ষেপই বাজার বান্ধব নয়। কঠিন শর্তের কারণে বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনের পরও বিনিয়োগ বাড়েনি। বাজার স্বাভাবিক না হলে মার্চেন্ট ব্যাংকগুলো আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে তাদের আশঙ্কা। ওরা সবসময় খেলেই যাবে আর আমরা সবসময় হাঁটতেই থাকবো। আস্থা বলতে এখন একেবারে জিরো। আমাদের বাজার থেকে এখন চলে যেতে হবে। আমরা তো পুঁজি এখানে সরবরাহ। বড় ধরনের বিনিয়োগ ছাড়াই আমাদের মতো প্রতি মানুষ আইসা এটা আর উঠানো সম্ভব না। ওনারা যেই সিস্টেমে বা যেইভাবে ফান্ডটা দিতে চাচ্ছে,
এইটা ভোগ করার সুযোগ কতটুকু আছে? মার্কেট ট্রেন্ড ঠিক না থাকে তাহলে আমাকে একটা রিস্ক আছে লস বিয়ার করার জন্য। তাদের তো শেয়ার হোল্ডিংয়ে নাই, যে যাদের শেয়ার হোল্ডিং নাই, শেয়ার হোল্ডারদের কোনো প্রতিনিধি না, তারা ম্যানেজমেন্টে বসলে তো কোম্পানিকে সিক ইন্ডাস্ট্রি দেখায়। বর্তমানে সাইবার নিরাপত্তা ইস্যুটি ব্যাংকিং খাতে সবচেয়ে বড় ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। এটি শুধু অভ্যন্তরীণ নয়, ক্রস বর্ডার ট্রানজ্যাকশনের ক্ষেত্রে অনেক বেশি ঝুঁকি। সকালে বিআইবি মিলনায়তনে ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। অভিযোগ করেন সাইবার নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন মানছে না অনেক বাণিজ্যিক ব্যাংক এবং এক্ষেত্রে বিনিয়োগও হচ্ছে না প্রয়োজন অনুযায়ী। সাইবার নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। এজন্য তদারকি ব্যবস্থা জোরদারের পাশাপাশি সার্বক্ষণিক নজরদারি রাখা প্রয়োজন। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এক্ষেত্রে বিনিয়োগ বাড়াতে হবে। সরকার তথ্য প্রযুক্তি খাতের জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করছে। ই গভর্নেন্স কার্যকর হয়েছে, এর সুফল আমরা পাচ্ছি। রাজধানীর ইসলামপুরে গুলশান আরা সিটি মার্কেটে অভিযান চালিয়ে ৮০ টন কাপড় জব্দ করেছে ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেট। বন্ড সুবিধা নিয়ে আমদানি করা পণ্য চোরাই পথে খোলা বাজারে বিক্রি করার অভিযোগে এসব কাপড় জব্দ করা হয়। মধ্যরাতে ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেটের সহকারী কমিশনার মোহাম্মদ আল আমিন জানিয়েছেন, গুলশান আরা সিটির ৫ম তলার ৫টি গুদাম থেকে ৮০ টন বন্ডেড ফেব্রিক্স মজুদ ছিল এবং এসব ফেব্রিক্স বিভিন্ন রপ্তানিমুখী গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান কর্তৃক বন্ড সুবিধায় আমদানি করা হয়েছে। সুনির্দিষ্ট তথ্য প্রমাণ নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনা এবং আমাদের বন্ড কমিশনারেটের কমিশনার মহোদয়ের তত্ত্বাবধানে আজকে আমরা ইসলামপুর এলাকায় গুলশান আরা সিটিতে অভিযান পরিচালনা করেছি। চট্টগ্রামে আওয়ামী লীগের আপত্তিতে যুবলীগের সম্মেলন আটকে গেছে। কাউন্সিলর তালিকা তৈরিতে সংসদ সদস্যদের যুক্ত করার মূল আপত্তি তাদের এবং এর বাইরেও রয়েছে যুবলীগের গ্রুপিং কোন্দল, যার ফলে কাউন্সিলর তালিকা তৈরি এবং সম্মেলন আয়োজনের দায়িত্বপ্রাপ্ত দুই নেতা চরম বিপাকে পড়েছেন। এবং ওনারা বলেছে যে ওনারা প্রক্রিয়াগতভাবে আগাচ্ছেন এবং কিছুটা সময় নিচ্ছে। কমিটি থাকা অবস্থায় কমিটি কিছু করবে না, অন্য XYZ করবে, এটা তো হতে পারে না। আর XYZ তো যুবলীগের কেউ না। ছাত্ররা তারা সাবেক হয়ে গেছে, তারাও কমিটিতে স্থান পাক, এটা আমাদের কাম্য। আমরা চাই একটা সুন্দর যুবলীগ এখানে চট্টগ্রামে রাজনীতি করুক। আমার মনে হয় এই ধরনের পরিস্থিতিতে প্রথমে যুবলীগের যে ইমেজ সংকট, সেই ইমেজ সংকটটা আমাদের ফিরিয়ে আনতে হবে, তারপরে আমার মনে হয় সম্মেলনের বিষয়টি আসবে। ভিসি, প্রো ভিসি, ট্রেজারার, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক এর মধ্যে কেউ নেই বরিশাল বিশ্ববিদ্যালয়ে। এই মুহূর্তে দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ এই বিদ্যাপীঠের 5টি পদই শূন্য। এরই মধ্যে স্থগিত করা হয়েছে 2019-20 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা। অলস সময় পার করছেন কর্মকর্তা কর্মচারীরা। সব মিলিয়ে স্থবির বরিশাল বিশ্ববিদ্যালয়। আমাদের যে পরীক্ষাটা মে মাসে হওয়ার কথা ছিল ফাইনাল ইয়াটা, সেটা আমরা সেপ্টেম্বরে গিয়ে শেষ করেছি। পরীক্ষা ঠিকঠাকভাবে না হয় তাহলে আমরা বড় ধরনের একটা সেশন জটের আশঙ্কায় আছি। পরিচালনা ব্যয়, পরিদর্শকদের ব্যয় ইত্যাদি সংক্রান্ত যে ব্যয়, এই ব্যয়ের অর্থ উত্তোলন করার মতন আমাদের এখন কোনো আর্থিক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি বিশ্ববিদ্যালয়ে নেই। অচিরেই যদি কর্তৃপক্ষ নিয়োগ দেওয়া না হয় তাহলে পরে আমি মনে করি যে আগামী মাসের বেতন ভাতাও বন্ধ থাকবে এবং অন্যান্য সকল কর্মকাণ্ড বিঘ্নিত হয়ে বিশ্ববিদ্যালয়ে মুখ থুবড়ে পড়বে। পাবনায় চাটমোহর উপজেলায় পল্লী বিদ্যুতের অস্বাভাবিক বিল আসার অভিযোগ উঠেছে। অন্য মাসের তুলনায় আগস্টে কয়েক গুণ বেশি বিল এসেছে বলে গ্রাহকরা অভিযোগ করছে। পল্লী বিদ্যুৎ সমিতির অফিসে অভিযোগ করেও লাভ হয়নি বলছেন ভুক্তভোগীরা। তবে ভুতুরে বিলের অভিযোগ অস্বীকার করছেন পল্লী বিদ্যুতের কর্মকর্তারা। আগের মাসেও 430-35 টাকা বিল ছিল, কিন্তু এই মাসে বিল আসছে 1200 টাকা। হঠাৎ করে বিল বাইরের জন্য আমি সবার কাছে পল্লী বিদ্যুতের কাছে এটা তাই আমরা এটা শোনা দরকার। এভাবে তো আমরা ছোট ব্যবসায়ী, এভাবে তো মনে করেন যে বিদ্যুৎ বিল আসলে তো আমাদের সমস্যা। আসলে পল্লী বিদ্যুতের এই বিলগুলা কমানোর দরকার। বিগত মাসগুলোতে তুলনা করে দেখা গেছে যে প্রতি মাসেই প্রায় 40 লক্ষ ইউনিট করে ক্রয় বেড়েছে। গ্রাহকরা বিদ্যুৎ ব্যবহার করেছে বিধায়ী পল্লী বিদ্যুৎ সমিতিকে এই অতিরিক্ত ইউনিট কিনতে হয়েছে।
জাপানে টাইফুন হাগিবিসের তাণ্ডবে অন্তত ৬৭ জন মারা গেছেন, কমে আসছে শতাধিক নিখোঁজকে উদ্ধারের সম্ভাবনা। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, ঝড়ের আঘাতে গুরুতর আহত ২ শতাধিক মানুষ। ধ্বংসস্তূপে পরিণত হওয়া জাপান উপকূলকে স্বাভাবিক অবস্থায় ফেরাতে কাজ করছে সেনাসহ ১,১০,০০০ মানুষ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মাত্র দুদিনেই বছরের ৪০% বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে। ছোট বড় ১.৫ শতাধিক নদীর পানি উপচে ভেসে গেছে জনপদ। জ্বালানি সহ ২০টি চুক্তি এবং সমঝোতা স্মারক সই করল রাশিয়া, সৌদি আরব। একদিনের রিয়াদ সফরে বাদশাহ সালমানের সাথে প্রতিরক্ষা বিষয়ক আলোচনাও করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ১ দশকের বেশি সময় পর সৌদি আরবে পা রাখলেন রাশিয়ার কোনো রাষ্ট্রপ্রধান। সিরিয়া অভিযান এবং ইরান ইস্যুতে দুদেশের বিপরীতধর্মী অবস্থান সত্ত্বেও নিজেদের মধ্যে সম্পর্ক জোরালো করতে একমত হন দু নেতা। দুই দেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধি করতে চাই আমরা। এ কারণেই স্বাক্ষরিত হয়েছে ডজনখানেক চুক্তি ও সমঝোতা স্মারক। বিশেষভাবে জ্বালানি খাতে আসবে ইতিবাচক ও আশানুরূপ ফলাফল। ট্যাঙ্কার আটক বা জ্বালানি প্রতিষ্ঠানে হামলার নিন্দা জানায়। কোনো স্বার্থান্বেষী মহল যদি ওপেকের সহযোগিতাপূর্ণ সম্পর্ক নষ্ট করতে চায় তাহলে সেটা বড় বোকামি, কারণ আমাদের মূল লক্ষ্য বৈশ্বিক জ্বালানি বাজারকে স্থিতিশীল রাখা। সেক্ষেত্রে সৌদি আরবের সাথে রাজনৈতিক মতভেদ থাকতে পারে, তবে বাণিজ্যে সেটা প্রভাব ফেলবে না। পেরুর মধ্যাঞ্চল ভবনের ছাদ ধসে কমপক্ষে ৬ জনের প্রাণ গেছে। সোমবারের এই দুর্ঘটনায় আরও ৪০ জন আহত হয়েছেন। স্থানীয় প্রশাসন জানায়, হুয়ানকান জেলায় একটি অনুষ্ঠান চলাকালে এই দুর্ঘটনা ঘটে এবং এ সময় অতিথিরা আতঙ্কিত হয়ে ছুটাছুটি করেন। ভারী লোহা আর ইস্পাতের কাঠামোর নিচে অনেকেই চাপা পড়েন। লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে বিমান হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৪ জন। সোমবারের এই অভিযানে শিশুসহ আরও ৪ জন গুরুতর আহত হয়েছে। হতাহতরা সবাই একই পরিবারের সদস্য বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। গেল এপ্রিল থেকেই ক্ষমতা দখলকে কেন্দ্র করে সহিংসতা চলছে জাতিসংঘ সমর্থিত সরকার এবং বিদ্রোহী খলিফা হাফতার বাহিনীর মধ্যে। টোকিও ফ্যাশন উইকে কিমোনোতে এলো চমক। জাপানের ঐতিহ্যের সাথে মডার্ন ফ্যাশনের মিশেলে উপস্থাপিত হয় এই পোশাকগুলো। রকস্টার থেকে ডিজাইনার হয়ে ওঠা ইয়োশিকির শোতে গুরুত্ব পায় অ্যানিমেশন প্রিন্টেড কাপড়। শোল্ডারলেস কিমোনোর সাথে লম্বা বুট। অক্টোবরের ২০ তারিখ পর্যন্ত নজরকাড়া এই আয়োজন চলবে, যাতে অংশ নিচ্ছে ছোট বড় ৪২টি ফ্যাশন হাউস। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে ৪-১ ব্যবধানে হারিয়ে দেশে ফিরেছে বাংলাদেশের অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল। রাত ১২:৫০ ঢাকায় ফেরে টাইগার যুবাদের বহনকারী ফ্লাইটটি। ফেব্রুয়ারি যুব বিশ্বকাপের প্রস্তুতি নিতে নিউজিল্যান্ড সফরে যায় বাংলাদেশ দলের টানা ৩ ওয়ানডে জিতে সিরিজ জয় নিশ্চিত করার পরে পঞ্চম ম্যাচেও সহজ জয় পায় বাংলাদেশ। নিউজিল্যান্ড আসলে এই ধরনের কন্ডিশনে একটা সবসময় চ্যালেঞ্জ থেকে আমরা জানি যে আসলে আমাদের ন্যাশনাল টিমও ওখানে অনেকবার খেলেছে বা আমাদের যে টিমই এখানে খেলেছে স্ট্রাগল করেছে। সেখানে আমাদের 19 টিম কিন্তু ইংল্যান্ডের যে এক্সপিরিয়েন্সটা সেটা কিন্তু এটা পুরোটা কাজে লাগিয়েছে আমি বলতেই পারি। এবং সামনে যেহেতু ওয়ার্ল্ড কাপ আমাদের সাউথ আফ্রিকায়, সো আমি শিওর যে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের এই কন্ডিশনে খেলার অভিজ্ঞতাটা তাদের সেখানে কাজে লাগবে। দ্বিতীয় দফায় আবারও ৪ বছরের চুক্তিতে উইন্ডিজের কোচের দায়িত্ব পেলেন ফিল সিমন্স। ২০১৬ সালে টি-20 বিশ্বকাপ জয়ের পরে বিতর্কিতভাবে সিমন্সকে বরখাস্ত করেছিল উইন্ডিজ ক্রিকেট বোর্ড। এরপরে আফগানিস্তানের কোচের দায়িত্ব পালন করেন তিনি। সদ্য শেষ হওয়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন সাকিব আল হাসানের দল বার্বাডোসের কোচের দায়িত্বে ছিলেন সিমন্স। সামনেই পশ্চিমা উৎসব হ্যালোউইন, আর সেই উপলক্ষে হয়ে গেল সবচেয়ে বড় এবং ওজনদার কুমড়ো বাছাইয়ের প্রতিযোগিতা। ক্যালিফোর্নিয়ায় ৪৬তম আসর জয় করল ২,১৭৫ কেজির একটি কুমড়ো, যা উৎপাদনের জন্য মালিক পেলেন $১৫,০০০।
এবছর ফজলুল হক স্মৃতি পুরস্কার পাচ্ছেন চলচ্চিত্রের বরেণ্য অভিনেত্রী কোহিনুর আক্তার সুচন্দা। তার সাথে আরও পুরস্কার পাচ্ছেন ডেইলি স্টারের সাংবাদিক রাফি হোসেন, দেশের চলচ্চিত্র সাংবাদিকতার পথিকৃত এবং প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা সিনেমার সম্পাদক ফজলুল হকের মৃত্যুবার্ষিকী ২৬ অক্টোবর। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফজলুল হক স্মৃতি কমিটি ২০০৪ সাল থেকে ফজলুল হক স্মৃতি পুরস্কার দিয়ে আসছে। সব খবর দেখছেন, ছোট্ট আরো একটি বিরতি, ফিরছি এক্ষুনি, সাথে থাকুন। আবারও আমন্ত্রণ, সব খবর দেখছেন। ৩ জেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথিত বন্দুকযুদ্ধ এবং গোলাগুলিতে ৬ জন নিহত হয়েছে। এর মধ্যে খুলনার কয়রায় মারা গেছেন ৪ জন। র্যাবের ভাষ্য, বনদস্যু আমিনুর এবং তার বাহিনীর সদস্যরা কয়রা এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয় এবং র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা গুলি চালায়। আত্মরক্ষায় গুলি চালায় র্যাবও। উভয় পক্ষের গোলাগুলিতে আমিনুর বাহিনীর সেকেন্ড ইন কমান্ড রফিক সহ ৪ জন নিহত হয়। লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ একজনের মরদেহ উদ্ধারের দাবি করেছে পুলিশ। বলা হচ্ছে ওই ব্যক্তি নিহত হয় সন্ত্রাসীদের দুপক্ষের গোলাগুলিতে। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, গভীর রাতে গোলাগুলির আওয়াজ শুনে দত্তপাড়া ইউনিয়নের বকুলতলায় তারা যান। সেখানে অজ্ঞাত এক যুবকের মরদেহ দেখতে পাওয়া যায়। ঘটনাস্থল থেকে 2 রাউন্ড গুলি এবং দেশীয় অস্ত্র উদ্ধারের দাবিও করা হয়। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জেও পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে মারা গেছেন একজন, তার নাম কুদরতুল্লাহ। নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য বলে দাবি করেছে পুলিশ। ভোলার মনপুরা উপজেলার ফকিরহাটের মোবাইল ব্যাংকিং এজেন্ট আলাউদ্দিন হত্যার মোটিভ এখনও জানা যায়নি। তবে জমি সংক্রান্ত বিরোধ কিংবা টাকা ছিনতাইয়ের কারণে হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। স্থানীয় কুচক্রী মহল হত্যাকাণ্ডটিকে পুলিশের সহায়তায় ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালাচ্ছে বলেও নিহতের পরিবার এবং স্বজনরা অভিযোগ করেছে। টাকার জন্য আমরা অনুমান করতেছি তাকে খুন করা হয়েছে। টাকা কোথায়? আমি আমার আব্বুদের গুনিদের বাড়ি যা বলে কি তুমি নিশ্চয় তোমার আব্বুকে খুন করেছো। নিজের মেয়ে হয়ে আমার আব্বুকে কি করে খুন করব আমি? কেউ ভয়ে মুখ খুলে না। সে চেয়ারম্যানের ভাগিনা বলে এই সন্ত্রাস চেয়ারম্যানের পালে, এই সন্ত্রাস চেয়ারম্যানের আত্মীয় হয়, এই সন্ত্রাস এই আমাদের আবু এসে কালামের আত্মীয় হয়। তার লাশ কবর দেওয়ার আগে সন্ত্রাসীদেরকে যদি না ধরতে পারতাম তাহলে চেয়ারম্যান এই এলাকার যে কত হাজার হাজার নিরীহ মানুষকে এই মামলার আসামি করতো তা আল্লাহই ভালো জানে। যারা গ্রেপ্তার হয়েছে এরা প্রকৃত খুনি, এদের ফাঁসি চাই। আশ্বস্ত করতে চাই যে এই ঘটনায় যে যাই ভাবুক না কেন এটা সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত হবে। লক্ষ্মীপুরের দাম্পত্য কলহের জেরে সন্তান হত্যার মামলায় এক মাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, স্বামীর দ্বিতীয় বিয়ে এবং অভাব অনটনের কারণে কলহ চলছিল রাসেল স্বপ্ন সংসারে। গতকাল রাতে 7 বছর শিশু কাউসার মায়ের কাছে 10 টাকা আবদার করে, এতেই ক্ষিপ্ত হয়ে শ্বাসরোধ করে হত্যা করে তার মা। লক্ষ্মীপুরে নজরুল ইসলাম নামে একজনকে পিটিয়ে হত্যা করেছে জনতা। ভোরে জগৎপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশের ভাষ্য, স্থানীয় মসজিদের ইমাম মোস্তাফিজুর রহমানের বাড়িতে চুরি করার সময় নজরুলকে ধরে ফেলে এলাকাবাসী। এক পর্যায়ে তাকে গণপিটুনি দিয়ে হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যায় সে। জয়পুরহাটে ওয়েল্ডিং ওয়ার্কশপে তেলের ড্রামে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে জহুরুল নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। দুপুরে সদর উপজেলার কুচিবাড়ি ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী এবং পুলিশ জানিয়েছে, তেলের ড্রামের মুখ কাটার সময় ভেতরে থাকা গ্যাসের বিস্ফোরণ হয় এবং ঘটনাস্থলেই মারা যায় জহুরুল। বরগুনার উপকূলীয় অঞ্চলের স্বাস্থ্যসেবা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সকালে বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে এর আয়োজন করা হয়। বক্তারা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের নানান দিক নিয়ে আলোচনা করেন। সকলের হাত পরিচ্ছন্ন থাক, এই স্লোগানে লক্ষ্মীপুরে পালিত হয়েছে জাতীয় স্যানিটেশন মাস এবং আন্তর্জাতিক হাত ধোয়া দিবস। সকালে কালেক্টরেট ভবন প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং এই শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একই স্লোগানে চুয়াডাঙ্গায়ও অনুষ্ঠিত হয়েছে এই দিবসটি এবং এই উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে জেলা প্রশাসন। পটুয়াখালীতেও জাতীয় স্যানিটেশন মাস উদ্বোধন এবং বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে জেলা প্রশাসন এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
নাটোরে নানা আয়োজনে এই দিবসটি পালিত হয়েছে এবং শোভাযাত্রা বের করে জেলা প্রশাসন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে স্থানীয় একটি স্কুলে গিয়ে শেষ হয়, পরে সেখানে হয় আলোচনা সভা। একই প্রতিবাদে দিনাজপুরেও এই দিবসটি পালিত হয়েছে এবং এই উপলক্ষে দুপুরে একটি র্যালি বের করে প্রস্তমপুর সরকারি বিদ্যালয়। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। স্বাধীনতাকামী 12 রাজনীতিকে শাস্তি হয়, নতুন করে বিক্ষোভ সংঘাতে উত্তাল কাতালুনিয়া। সোমবার স্পেনের সর্বোচ্চ আদালতের রায় 2017 সালে কাতালুনিয়ার স্বাধীনতার দাবিতে হওয়া গণভোটে উস্কানি এবং রাষ্ট্রদ্রোহ মামলায় 9 জনকে দেয়া হয় 9 থেকে 13 বছরের কারাদণ্ড এবং এই রায় ঘোষণার পরপরই বার্সেলোনা আন্তর্জাতিক বিমানবন্দর ঘেরাও করেন বিক্ষোভকারীরা। নাইজেরিয়ায় আবারও কথিত ইসলামিক শিক্ষা কেন্দ্র থেকে শিশুসহ কমপক্ষে 70 জনকে উদ্ধার করেছে পুলিশ। শেকল বাঁধা অবস্থায় তাদেরকে উদ্ধার করে নিরাপত্তা বাহিনী, যাদের বয়স 7 থেকে 40 বছর পর্যন্ত। স্কুলটি টর্চার সেল হিসেবে ব্যবহৃত হতো বলে জানিয়েছেন উদ্ধারকৃতরা। লোহিত সাগরে ক্ষেপণাস্ত্র হামলার শিকার ট্যাঙ্কার সাবিতের ছবি প্রকাশ করল ইরান। সোমবার ইরানের জ্বালানি মন্ত্রণালয় প্রকাশ করে এই ছবিতে জাহাজটির বেশ কিছু জায়গায় ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা যায়। গত শুক্রবার সৌদি উপকূলে 8 ঘন্টার ব্যবধানে ট্যাঙ্কারটি লক্ষ্য করে 2 দফা হামলা হয় এবং ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা হয়নি। বিশ্ব সাহিত্যের সম্মানজনক বুকার পুরস্কার জিতলেন 2 নারী সাহিত্যিক মার্গারেট অ্যাটউড এবং বার্নার্ডিন ইভারিস্তো। লন্ডনের এক অনুষ্ঠানে সম্মাননা গ্রহণ করেন তারা। 79 বছরের কানাডিয়ান অ্যাটউড বুকার পুরস্কার পাওয়া সবচেয়ে প্রবীণ সাহিত্যিক এবং পরিবেশকর্মী। আর ব্লাইন্ড অ্যাসাসিন, দ্য টেস্টামেন্ট এবং বহুল আলোচিত বেস্ট সেলার দ্য হ্যান্ডমেড টেলস বইয়ের জন্য তিনি সবচেয়ে আলোচিত। এছাড়া প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে সম্মাননা পেয়েছেন ব্রিটিশ লেখিকা ইভারিস্তো। তার সাম্প্রতিক উপন্যাস গার্ল, উইমেন, আদার পেয়েছে বেশ পাঠকপ্রিয়তা। মেক্সিকোয় মাদক চোরাকারবারিদের গুলিতে প্রাণ গেছে 14 পুলিশ কর্মকর্তার। সোমবারের এই হামলায় আরও 3 জন গুলিবিদ্ধ হয়েছে। এল আগুয়াজে শহরে অভিযানে যাচ্ছিল নিরাপত্তা বাহিনী। এ সময় ভারী অস্ত্রসহ বেশ কয়েকটি পিকআপ পুলিশের গাড়িটিকে ঘিরে ফেলে। ধারণা করা হচ্ছে মাদক চোরাকারবারিদের প্রভাবশালী দল সিজেএনজি এই হামলা চালিয়েছে। সান ফ্রান্সিসকোয় পরিব্রাজক ক্রিস্টোফার কলম্বাসের ভাস্কর্য ভেঙে লাল রং দিয়ে দিয়েছে দুর্বৃত্তরা এবং এখনও ন্যাক্কারজনক এই ঘটনার সাথে কারা জড়িত সেটা জানতে পারেনি শহর কর্তৃপক্ষ। তবে প্রথমবার আমেরিকাকে বিশ্বের সামনে তুলে ধরা ইতালিয়ান অভিযাত্রী মূর্তিটি সংস্কার করা হয়েছে। 15 শতকে এই ভাস্কর্যটি নির্মিত হয়। এবার শুধু মাঠে নয়, ইরফান পাঠানকে দেখা যাবে রূপালী পর্দায়। দক্ষিণের সুপারস্টার বিক্রমের সাথে দক্ষিণ ভারতীয় সিনেমাতে অভিনয় করতে চলেছেন তিনি। এক টুইট বার্তায় ইরফান জানিয়েছেন সুপারস্টার বিক্রম অভিনীত একটি সিনেমায় অভিনয় শুরু করতে চলেছেন তিনি এবং টুইটারে একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, নতুন উদ্যোগ, নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় রয়েছি। NAS কার রেসিং ট্র্যাকে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। রেসের সময় ভারসাম্য রক্ষা করতে না পেরে 62 নম্বর গাড়ি চালানো ব্র্যান্টন বুখন ধাক্কা খান আরেকটি গাড়ির সাথে এবং এতে করেই তার গাড়িটি উল্টে যায়। আমরা সেই ভয়াবহ দুর্ঘটনার কিছু অংশ বিশেষ এখন দেখতে পাচ্ছি। Oh, this shot right here. Yeah. Coming right at you. Look, it's like a toy car. It doesn't look real. 3,400 pounds. Remember that. These things are almost 2 tons. On the side of the car, being pushed off of a pointed nose. The combination. আর এই ছিল আজকের এখন পর্যন্ত পাওয়া সব খবর। যে কোনো সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন যমুনা টেলিভিশনে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। লগ ইন করুন www.jamuna.tv, Facebook/যমুনা টেলিভিশন, YouTube/যমুনা টিভি। সবাইকে অনেক ধন্যবাদ 1 ঘন্টা আমার সাথে থাকার জন্য।